উনি যেই বড়গুলো কথা বলছিলেন যে উনি আসবেন না, জনগণ চায় না, এবং আমরা করি নাই, অন্যরা এই ব্যবস্থা করে গেছেন, মুচলেখা দিয়ে গেছেন। কথা হচ্ছে যে সিগনেচার তো অনেকেই করে আন্ডার দ্য পয়েন্টিং অফ গান। সো ওই সিগনেচারের কোনো মূল্য থাকে। দ্বিতীয় কথা, তারেক রহমান এখন কোথায় আছেন, আর উনি এখন কি নাস্তা করতেছেন, কি ভাত খাচ্ছেন, কিভাবে পুলিশ তাকে ধরছেন, চেহারাটা কি, এই ওকে, তো কয়দিনের ব্যাপার, কয়দিনের ব্যাপার। মেজর জালাল, আপনি বলছেন যে তারেক রহমান এই সিগনেচারটা করছে বন্দুকের নালের মুখে। আমি পরিস্থিতি তো ওরকমই। না না, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না, অর্থাৎ বন্দুক নালের মুখে। আচ্ছা, বন্দুকটা তো ধরে আছিল আপনার কোর্সমেট মইনুল আহমেদ। আসলে ওই বন্দুকটা আমি দেখি নাই। ভাই 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 ভাই, সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে থাকলে জঙ্গি। আপনি বন্দুক ধরে আছিল, এই বন্দুকের এক্সিকিউটর তো ছিল মইনুল আহমেদ। বন্দুকটা তো সে ধরে রাখছিল, তার কোমর বাংসাকে। ফখরুদ্দিন আহমদ দায়িত্ব ছিল। ভাই 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 ভাই, নো, ফখরুদ্দিন টানবেন না। ফখরুদ্দিন আছিল হুকুমের চাকর। ফখরুদ্দিন এই হিলসাইড অ্যাভিনিউতে দাঁড়াইয়া এতিমের মতো দাঁড়াইয়া কইছে, মইন আমারে যা করতে কইছে তার বাইরে থুতু ফেলার ক্ষমতা আমার ছিল না। তো এখন আপনার বন্ধু প্রবর তাইলে বন্দুক লইয়া তারেক রহমান রে এই সিগনেচারটা করাইছে। আমি যেটা দেখি না ওটা কেমনে বলি ভাই, আমি অনুমান করতে পারি ভাই, এটা অনুমান করতে দোষ নাই। না ভাই, ওটা আপনিও দেখেন না, আমিও দেখি নাই। এটা সত্যি যে কেউ নাকে বন্দুক ধরে এই কাগজটায় সাইন করাইছে, আর তখন বন্দুক বাস ছিল এই মইন। বাংলাদেশের তার চাইতে বড় বন্দুক বাস ওই সময় অন্য কেউ ছিল না। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, রাইট। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি জালাল ভাইয়ের একটু ব্রিফ দেই, কারণ ওনার অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, আমারও জনপ্রিয় ব্যক্তি জেনারেল মঈন, এত জনপ্রিয় বলার মতো নাই। এনিওয়ে, আমি আপনার সাথে আসি। আপনি এই আনিসুল হক নির্লজ্জের মতো বলল যে তারেক রহমান দেশে আসলে জনগণ তাকে গ্রহণ করবে না। মেজর জালাল সঠিকভাবে বলেছে। আজকের তারেক রহমানের অবস্থান আর আনিসুল হকের অবস্থান, আনিসুল হক বসে বসে এখন গুয়ের থেকে পোকা পাইসা সে গু পোকা খায়, আর তারেক রহমান তার জায়গায় আছে। হাওয়েভার, এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন যে উনি লিখিত দিছে বাংলাদেশের রাজনীতিতে উনি কোনোদিন আর ইনভলভ হবেন না, রাজনীতি করবেন না? এটাকে আপনি কিভাবে? এখন দুই রকমই ভাবে বলা যায়, যে একটা হলো যে উনি একটা কৌশল হিসাবে দিয়েছে, ঠিক আছে আমি যা দিছি, আবার পরবর্তী যদি রিট্রাক্ট করার রাইট আছে। হ্যাঁ, যে অনেক সময় হয় না যে তার ডিপোজিশন 164-এ আবার পরবর্তীতে বলা যে আমাকে চাপের মুখে করা হয়েছে, ওটা করতে পারে, আর সে সেটা করতে পারে, এটা একটা কৌশলের দিক। আর যদি রেভলিউশনারি স্পিড আছে, তাহলে আপনারা জানেন মৌলানা শওকত আলী মোহাম্মদ আলী যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তখন বিয়াম্মা ছিল, যখন শুনছে মুসলিমকে দিয়ে বের হচ্ছে, তার মা জেলে গিয়ে বেরিয়েছিলেন, খবরদার কোন মুসলিমকে দিয়ে বের হবো না। এটা সবাই জানে যারা ইতিহাস একটু পড়ছে। তাহলে আমি তোমাকে সন্তান হিসেবে স্বীকার করবো না, এরকমও তো মা আছে যে বলছেন না মুসলিমকে চলবে না। তাইলে আমি জানি না উনি কোন স্টাইলটা গ্রহণ করবেন। ওকে, মামুন ভাই এবং জালাল ভাই, আমি আপনাদের দুইজনের একটা কথা বলি। আমেরিকার বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট আছে এবং এবং খুব ভালো লেখক আছে। উনি নিউ ইয়র্ক টাইমসে লিখতেন, উনি ডেইলি নিউজে লিখতেন। ভদ্রমহিলার নাম ডক্টর অ্যান ল্যান্ডার্স। তো অ্যান ল্যান্ডার্স মহিলাদেরকে অ্যাডভাইস করছে, যদি কোনো ধর্ষক তোমারে ধর্ষণ করে আর তুমি যদি দেখো তোমার আর ওখান থেকে ওই ধর্ষণ থেকে বাঁচার রাস্তা নাই, ওই ধর্ষণটাকে এনজয় করো। ওই ধর্ষণটাকে জোরাজুরি করে ঠেকাইও না, ধর্ষণটাকে এনজয় করো। তো তারেক রহমান কি ওই ধর্ষণটাকে এনজয় করছে সিগনেচার কইরা? আপনার কাছে জানতে চাচ্ছি অবস্থাটা কি। উনি যখন দেখছে ধর্ষণ থেকে আর আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই, তারেক রহমান পাশার কাপড় খুলে দিয়া কইছে করো, ধর্ষণ করো, আমি সাইন কইরা দেই, আমি যা করার কইরা দেই। সাবজেক্টটা কি এরকম হইল না? আমি বলবো জি জি, আপনারই জিজ্ঞাসা করছি মামুন ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে উনি কি একেবারে ধোয়া তুলসী পাতা ছিল? হাওয়া ভবনের নামে যে কত মামলা আমরা কি জানি না? অপ্রাসঙ্গিক, উনি সাইন করছে।
আমি শুধু না উনি সাইন করছে এটাও একটা কারণ হতে পারে যে আসলে তো হ্যাঁ যে তার বিরুদ্ধে অনেক অপবাদ আছে অমুক আছে, সে মারা যাবে বিচার হইলে, কাজে আমি যান বাঁচাই, এটাও তো হতে পারে। না আমি তো যান বাঁচাই ওই ওই তাহলে অ্যান ল্যান্ডার্স এর কথা অনুযায়ী ধর্ষণ অ্যাভয়েড করা যাবে না, ধর্ষণ করো, এনজয় করি, ওইরকমই বলা যায়। ওকে, তা আমি আপনার কাছ থেকে এটাই শুনতে চাইছি যে ওইরকমই বলা যায়, আমি তো এটাই শুনতে চাইছি আপনার কাছ থেকে। আপনার কাছে যাব, তারেক রহমান কি ওই সিগনেচারটা করে ধর্ষণ এনজয় করছে? আপনি যে রেফারেন্সটা দিলেন ওর লাস্ট সেন্টেন্স ছিল when it is inevitable relax and enjoy. that was the sentence. So এই ক্ষেত্রে তো এটা প্রযোজ্য। yes he has relaxed and he said আমার এখন কোমর ভাঙা, আমার তো এখন জানটা নিয়ে নিলে কি করবো, আমি যাই সাইন করতে বলে আমি সাইন করে চলে যাই, so let me relax and enjoy, and he enjoyed for 17 years. now he comes. আলহামদুলিল্লাহ, আমি ওটা পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এটা গেল এক। এবার আসে, উনি লন্ডনে গেলেন। উনি লন্ডনে গিয়ে সবচেয়ে পশ নেইবারহুডে উনি থাকেন, সবচেয়ে দামি নেইবারহুডে উনি থাকেন। সেখানে সাধারণ কোনো লোকজন থাকা তো দূরে থাক, ধারে কাছেও যেতে পারে না। উনি বেন্টলিতে চড়েন, ঠিক আছে, উনি ফেরারিতে চড়েন, উনি দামি দামি গাড়িতে চড়েন, এবং ওখানে গিয়ে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন, অ্যাপ্লাই করেছেন, এবং ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে। হি বিকাম সিটিজেন অফ ইউনাইটেড কিংডম। উনি, ওনার স্ত্রী, ওনার ছেলে পান্না। এখন উনি বাংলাদেশে আসেন নাই, কিন্তু বাংলাদেশে যদি আসেন, আপনি জানেন তো ওনার ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করে তারপরে বাংলাদেশে আসতে হবে। সাবজেক্টটা সব পলিটিক্যাল অ্যাসাইলাম কেসে তা না। উনি যদি বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, বাংলাদেশের পার্লামেন্টারিয়ান ইলেকশন করতে চান, প্রধানমন্ত্রী হতে চান, ওনার ব্রিটিশ সিটিজেনশিপ গিভ আপ করতে হবে। এখন আপনি কি মনে করেন উনি গিভ আপ করে বাংলাদেশে যাবে আর রয়ের বাবাজিরা সবাই খন্তা কুড়াল ধার দিয়া বসে রয়েছে? কারণ হাসিনার শেষ স্বপ্ন ছিল জিয়ার বংশকে নির্বংশ করার, এবং সেনাপ্রধান মির্জাফর আর বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানরাও এখানে বসে রয়েছে তারা সাইজ করার জন্য। আর এখন ওনার দলের মধ্যেই যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, বেশ্যা লীগ, হারামজাদা লীগ, তাদের অস্ত্রবাজরা বসে রয়েছে। এখন স্লোগান দিতেছে তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আর উনি ঢাকায় আসলে ওনারে গুলিটা কইরা তারপরে কইবে মাদার চোদ, কেমন লাগে, জয় বাংলা। এখন আপনারা আমি দুইটা প্রশ্ন করছি, উনি কি এই ব্রিটিশ সিটিজেনশিপ রেখে হাসিনার মতো বাংলাদেশে এসে ড্রামা করবে যে আমি গিভ আপ করছি সিটিজেনশিপ, এবার আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, নাকি উনি ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করে তারপরে আসবে? আপনার কি মনে হয় মেজর জালাল? আমি ভাবছি আইনের দৃষ্টিটা ওনাকে বলেছেন। হাওয়েভার আমার মনে হচ্ছে যেই বিপদের কথা আপনি বললেন, এই বিপদ সম্পর্কে যে তারা ওয়াকিবহাল নয়, এটা আমি বিশ্বাস করতে চাই। কারণ এত বছর ধরে সে অনেক তিক্ততা, অনেক ভিক্টিমাইজেশন উনি গত ইসে থেকে হয়েছেন। ওনাকে যে সহজে এখানে ছেড়ে দেবেন বা ওনাকে ওনার জীবনের উপরে যে একটা শঙ্কা, এইটা যে থাকবে না, এই আশা তার করা উচিত নয়, এবং ওটা ভালো করে জানেন। যদি উনি মনে করেন ওই সমস্ত বিপদগুলো উনি কাটিয়ে উঠতে পারছেন, অর্থাৎ তাকে প্রোটেকশনের যথেষ্ট ব্যবস্থা আছে, nobody can harm him, in that case উনি হয়তো আসবেন। আর আমি জানি না ব্রিটিশ আইনে কি বলে, বাট আমেরিকান আইন বা অন্যান্য আইনে তো ডুয়েল সিটিজেনশিপ আছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব বজায় রেখেও আন্ডার সার্কামস্টান্সেস অফ আদার যদি অন্য দেশের নাগরিকত্ব না হয়, তো
দুই দেশে যদি চুক্তি থাকে তাহলে দুই দেশেরই নাগরিকত্ব বজায় থাকে। সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের বেলায় কি তা আমি ঠিক জানি না। যদি ওই অবস্থা হয় তাহলে তার এই বাংলাদেশে এসেও কোনো রাষ্ট্রীয় পদে থাকা কোনো বেআইনি বিষয় হবে না। আর যদি সেটা না থাকে তাহলে ওনাকে একটা সাইড নিতে হবে, হয় ডু অর ডাই ইন বাংলাদেশ, অর আমাকে ব্রিটিশ রাজ্য ইউকেতেই আমার থাকতে হবে, এই ডিসিশনটা থাকেন। তবে ওনাকে এক তো হলো সব কেস যে মামলাগুলো যে সব উঠে গেছে শুধু সেটাই নয়, তার নিরাপত্তার বিধানটা একজন দুজনের উপরে নির্ভর করলে চলবে না, একটার উপরে আরেকটা দু তিনটা বলয় তার থাকতে হবে। একটা বিট্রে করলে there is another one to counter। এই অবস্থা না করে যদি উনি আসেন, জীবনে একটা বড় ভুল করবেন। মেজর জালাল, আপনাকে আমি একটা কথা বলি। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, শুভাকাঙ্ক্ষী নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান এবং বেগম জিয়ার চেয়ে দুর্বল কোনো মানুষ পৃথিবীতে আর নাই। মানে নিজের ভালো পাগলও বুঝে, এই কথাটা একটা কথা আছে না, নিজের ভালো পাগলও বুঝে, কিন্তু তারেক রহমান আর বেগম জিয়া এটা বুঝে না। কেন বুঝে না? আপনার বন্ধু জেনারেল মইনুল আহমেদ, সে ছিল খালেদ মোশাররফের শিষ্য। খালেদ মোশাররফের শিষ্য, খালেদ মোশাররফের উদ্দেশ্যের জন্য সে জিন্দাবাদ দিচ্ছে। খালেদ মোশাররফের হাত ধইরা রয়্যাল লগে হাত মিলাইছে। আর সাইদ ইস্কান্দারের মতো রাম ভোদাই বেগম জিয়ার ভাই, এই খালেদ মোশাররফ আর রয়ের লোকরে বানাইছে সেনাপ্রধান। বুঝছেন না দেশের সেনা প্রধান কারে বানাইছে? এবং যেসব লোকরা জিয়ার লেগাসিকে, জিয়ার প্ল্যানকে, জিয়ার দেশপ্রেমকে অসম্মান করবে, ওই অযোগ্য লোকজনদেরকে ধরে ধরে উনি কাজের বেরিয়ে বানাইবো মন্ত্রী, ড্রাইভারের বানাইবো উপদেষ্টা, রয়্যাল লোকজনদেরকে বানাবে ঘরের চাকর বাকর। এটা পারিবারিক ব্যবসা। আপনি বলছেন তারেক রহমান যেন 2-3টা সিকিউরিটি লেয়ার তৈরি করে? আপনি দেখবেন তারেক রহমানের নাম হইছে খাম্বা, এরপরে বাংলাদেশে আসলে তার নাম হবে খাম্বা স্কোয়ার, খাম্বা টু দি পাওয়ার 3, খাম্বা টু দি পাওয়ার 4। কারণ কি? ওনার সারা জীবনে বন্ধু খুঁজেন বাই ম্যারিটস, বাই লয়ালটি, কোন লোক না। তো যাদেরকে উনি লয়াল কইরা তারপরে বাংলাদেশে আসার পরামর্শ দিচ্ছেন না, আপনি অবাক হয়েন না 2 দিন পরে আমারে তো এমনি গালি দেয় তার আশেপাশের চাকর বাকররা, দেখবেন আপনারও গালি দেবে। হ্যাঁ, আমাকে তারেক রহমানের বুদ্ধি কি কম আছে? সে হইল ম্যান্ডেলা। ওকে, অ্যাডভোকেট মামুন, আমি মেজর জালাল যে কথাটা বলছে তারেক রহমানের সিকিউরিটি নিয়ে, আর আমি যে কথাটা বলছি, আমার তো মনে হয় এই কথাগুলো যদি আমরা না তুলি, তারেক রহমান নিজেও, হাসিনা যেভাবে তার ভারতীয় নাগরিকত্ব লুকাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তারেক রহমান ওইটা করার পায়তারা করবে। আপনার কাছে তা মনে হয় কিনা? এখন এটা যে ডুয়েল সিটিজেনশিপের ব্যাপার বহু দেশে আছে, ফ্রান্সে, ইউরোপে আছে। আপনার 10টা সিটিজেন ডাজন্ট ম্যাটার, যখন যে দেশে থাকবে সেই দেশে আপনার প্রধানমন্ত্রী হওয়ার, প্রেসিডেন্ট হওয়ার, শুধু আমেরিকার নাই, আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে বাই বর্ন হতে হবে। তো কাজে এইটা কোনো ব্যাপার না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কিন্তু এই ভাঙে আপনার এমপি হয়েছে, কিছু কেউ করে নাই। এটা প্র্যাকটিস হয়েছে, আইনটা চেঞ্জ করলে হয়। ভাই ভাই, যেভাবে বাংলাদেশের কনস্টিটিউশনকে ব্যাখ্যা করা হয়, মনে হয় ওইটা যেন একটা গসপেল, ওটা বাইবেলের একটা আয়াত। ওখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। এই সেনাপ্রধান মীর জাফর আর বাংলাদেশের আইনবিদ, ব্যারিস্টার, খানকির পোলা, কুত্তার বাচ্চা, জাজ, এরা ব্যাখ্যা করে, ওরে বাপরে বাপ, কনস্টিটিউশন ওটা তো বাইবেলের আয়াত, যীশু খ্রিস্ট তার মুখ দিয়া কইছে। এখন কথাটা হইতেছে, গত 54 বছরে বিদেশি নাগরিকরা সংবিধানকে লঙ্ঘন করে
বাংলাদেশে গিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী হয়েছে। এখন এই অন্যায়কে অ্যাকোমোডেট করার জন্য আপনি অ্যাডভোকেট মামুন বলবেন সংবিধানটা সংশোধন করলেই হয়?